বন্ধুরা সবার কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। আমার শরীরটা খুব বেশি একটা ভালো না, আপনারা শুনতে পাচ্ছেন যে আমার কণ্ঠটা কেমন। তো প্রথমে একটি কথা বলে নিচ্ছি, এই যে সাইকেলওয়ালা এক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, সম্ভবত উনি আমাকে চিনতে পারে, যার কারণে বারবার সে আমার দিকে তাকাচ্ছিল। তো আমিও জাস্ট একটু হাতে ইশারা করি, যেহেতু রাস্তার মধ্যে আমরা দুইজন, যার কারণে এর চেয়ে বেশি কিছুই আর হয়নি। তো ভাইয়ার জন্য শুভকামনা রইল। এক্সপ্রেসওয়েতে আজকে আমি গাড়ি নিয়ে যাব, সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। জাকির শিকদার আছি আপনাদের সাথে। বন্ধুরা এর আগেও অনেকবার আমি এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়েছি। এখানে চালু হয়েছে হচ্ছে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত, ফার্মগেট, হাতির ঝিল। তো আমি বহুবার বলতে অগণিতবার আসা যাওয়া করেছি, কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম যে বিষয়টি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল সর্বনিম্ন 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নির্ধারণ করা আছে। বন্ধুরা এক্সপ্রেসওয়েতে আমি যতবার আসা যাওয়া করেছি ততবারই আমি 2 চাকার মোটরসাইকেলও দেখি নাই এবং 3 চাকার সিএনজিও দেখি নাই। তার মানে হচ্ছে সিএনজি এবং মোটরসাইকেল এই টাইপের যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু এক্সপ্রেসওয়েতে ওঠা নিষেধ, এবং কোনো পথচারীও আমি দেখি নাই। পথচারী এবং মোটরসাইকেল, সিএনজি এগুলো কিন্তু ওঠা নিষেধ। এখানে মোট 4 ক্যাটাগরিতে টোল আদায় হয়। ক্যাটাগরি 1 এর টোল 80 টাকা। এই ক্যাটাগরিতে যেই গাড়িগুলো আছে, প্রাইভেট কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ভেহিক্যাল, মাইক্রোবাস, 16 সিটের কম, ছোট ট্রাক, 3 টনের কম যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর টোল নেওয়া হচ্ছে 80 টাকা। এবং বন্ধুরা ক্যাটাগরি 2 এ আছে 6 চাকার মাঝারি ট্রাক, যেটার টোল নেওয়া হচ্ছে 320 টাকা। বন্ধুরা ক্যাটাগরি 3 এ আছে 6 চাকার বেশি যেই ট্রাকগুলো আছে সেগুলোর টোল দেয়া হচ্ছে এখানে 400 টাকা। এবং ক্যাটাগরি 4 এ আছে যে বিভিন্ন ধরনের পরিবহন বাসগুলো আছে, সেগুলোর জন্য 160 টাকা প্রতি গাড়ির জন্য টোল। মানে হচ্ছে যেই পরিবহনগুলো দেখেন আপনারা, যে বাসগুলো দেখেন এক্সপ্রেসওয়েতে চলাচল করে, সেগুলোর জন্য কিন্তু 160 টাকা টোল দিতে হয়। বন্ধুরা আমি আজকে বনানী থেকে উঠেছি, যাব হচ্ছে এয়ারপোর্ট। তো বলতে বলতে আমি কিন্তু অলরেডি এক্সপ্রেসওয়ের উপরে উঠে গেছি, নিচে টোল দিয়ে আমিও 80 টাকা টোল দিয়েছি। আর এখানে স্পিড লিমিট কিন্তু সর্বপ্রথমে যখন চালু করা হয় তখন ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এখন বর্তমানে সেটা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনারা চালাতে পারবেন। তার মানে হচ্ছে স্পিড একটু এখানে বাড়ানো হয়েছে, আগে ছিল 60 আর এখন 60-এর জায়গায় আপনারা 80 চালাতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন কেউই কিন্তু 80-র উপরে এখানে চালাবেন না। আমি 80-র মধ্যেই চালানোর চেষ্টা করি বন্ধুরা। তবে এই এক্সপ্রেসওয়ে হওয়াতে যানজট কিছুটা কমেছে এবং মানুষের যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হয়ে গেছে। জানি না আসলে কার কার কাছে চলাচল সহজ হয়েছে, তবে আমার কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি তাহলে জুন মাসের দিকে, মানে 2011-র মাঝামাঝি সময়ে এই ঢাকা সিটির এই যে উত্তর থেকে দক্ষিণে মানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা হয়েছিল। 2011 সালেই হবে, 2011-র মাঝামাঝি। তো তখন আমি হজ ক্যাম্পের পাশেই আমি থাকতাম। তো তখন আমার এখানে আসা যাওয়া হতো, কারণ হচ্ছে আমি তখন বনানীতে একটা চাকরি করতাম। আমি ছিলাম হাজি ক্যাম্পের এখানে, তো যার কারণে আমার এখানে আসা যাওয়া হতো প্রতিদিন। তো তখন এই কাজের উদ্বোধন হয়, বা তারপরে আমরা যখন 2012 সালের দিকে 12-13-তে যখন দেখি যে কাজ চলছে, তো এখানে কিন্তু কয়েকবার মানে ধাপে ধাপে এই কাজের সময়সীমা বাড়ানো হয়েছিল অনেকবার। তো সেই 2011-12 সালের দিকে যখন দেখতাম যে এই কাজ চলছে, এত বড় প্রকল্প, এত বড় প্রজেক্ট, তো তখন দেখে আসলে আমার নিজের কাছে নিজের প্রশ্ন জাগতো যে হচ্ছে এই যে এত বড় প্রকল্প বা এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে, তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমি কি গাড়ি চালাতে পারবো কিনা, আদৌ সেই পর্যন্ত বাঁচবো কিনা, আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা। আবার ভাবতাম যে হ্যাঁ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে সেই পর্যন্ত এখান দিয়ে আমরা যাতায়াত করব, গাড়ি চালাবো। তখনকার ওই সময় 2011-12-র দিকে ভাবতাম, 11-12-13-র দিকে ভাবতাম এই পথে আসা যাওয়ার সময়। তো সেগুলো আসলে এখন আমরা এই 2024-25-এ এসে
চলাচল করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং শুধু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, আমি একটা সময় কুয়াকাটাতে ছিলাম। তো কুয়াকাটা দক্ষিণাঞ্চল, ওদিকে বেশ কয়েকটা ফেরি পারাপার করে যেতে হতো কুয়াকাটা। যেমন ধরুন, যদি বরিশাল থেকে কুয়াকাটা যেত কেউ, তাহলে এদিকে আপনার লেবুখালী একটা ফেরি ছিল, কলাপাড়া একটা ফেরি ছিল, তারপরে হচ্ছে হাজিপুর একটা ফেরি ছিল, মানে মহিপুর একটা, পুরান মহিপুর একটা, এরকম দুইটা ফেরি ছিল লাস্টেও কাছাকাছি। তো ওই দক্ষিণাঞ্চলের যে কাজগুলো যখন শুরু হয়েছিল, তখন সেগুলো দেখেও আমি ভাবতাম যে এই যে ব্রিজের কাজ হচ্ছে, নদীতে ব্রিজের কাজ হচ্ছে, একটা সময় ফেরি থাকবে না, ফেরি চলবে না। আল্লাহ কি আমাদেরকে ততক্ষণ সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবে কিনা, আমরা কি এই ব্রিজের উপর দিয়ে আদৌ গাড়ি চালাতে পারবো কিনা। তো পরবর্তীতে তো আল্লাহর হুকুমে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সেই দক্ষিণাঞ্চলে এখন আমরা যাই যখন, তখন সেই ফেরি পারাপার করতে হয় না, আমরা সরাসরি ব্রিজের উপর দিয়ে যেতে পারি। সবগুলোই কিন্তু ওদিকে ব্রিজ হয়ে গেছে। তারপরে এদিকে পদ্মা সেতু বড় যেটা, সেটাও তো এখন আর ওদিকে খুব বেশি সময় লাগে না। মানে আগে যে একটা ফেরির ভোগান্তি ছিল সেটা কিন্তু নেই। তো যাই হোক, আমার এই কথাগুলো মনে করার পেছনে কারণ হচ্ছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছি আমরা, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি ফার্স্টের দিকে বললাম যে যখন এই 11-12 সালের দিকে আমরা যাতায়াত করতাম, তখন যখন দেখতাম কাজ চলছে, তখন ভাবনা চিন্তা এই ধরনের ছিল যে আমরা কি এটা ব্যবহার করতে পারবো কিনা, গাড়ি চালাতে পারবো কিনা। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আরো সামনের দিকে আমরা হয়তো আরো অনেক কিছুই দেখতে পারবো। আর যদি আল্লাহ না বাঁচিয়ে রাখেন, যদি বিদায় নিয়ে চলে যাই, তাহলে তো আর কিছুই দেখতে পারবো না। হায়াত মৌত এগুলো তো আল্লাহর হাতে, বলা যায় না। তো আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, খুবই ঠান্ডা জ্বর, তো তারপরও চেষ্টা করলাম একটি ব্লগ দেওয়ার জন্য। কেমন লাগলো আজকের ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে মামা মোটো ব্লগের সাথেই সবাই মামা মোটো ব্লগকে সাপোর্ট করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, জাকির শিকদার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।